সরফরাজ রাজকীয় সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে। এরিজোনার কক্ষের বিশাল বারান্দার সাথে স্ত্রী ও মেয়ে আছে। গতকাল অনিরূপের সেই ঘৃণ্য মন্তব্য তার মাথায় শিরায় উপশিরে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তার মেয়ে কারোর সাথে অবৈধ সম্পর্কে ছিল এটা সে বিশ্বাস করে না। তবে অনিরূপে তার মেয়ের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। অনেক বড় ভুল করতে যাচ্ছিল। সে ভেবেছিল এরিজোনার বিয়ে অনিরূপের সাথে হলে হয়তো তারা আর হিংসার পরিমাণ কমবে। এরিজোনা তার বউ হলে কোনো ক্ষতি করবে না, তার সকল বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু সে একদমই ভুল। নিজের মেয়ের জীবনটা নিজের হাতে ধ্বংস করতে যাচ্ছিল। সরফরাজ মেয়ের দিকে তাকালো। এতক্ষণ মেয়েটার সাথে ঘটা সবকিছু সে শুনেছে, মনে মনে খুশিও হয়েছে। অর্থবিত্তের প্রতি তার মেয়ে আর মেয়ের জামাইয়ের কোনো আগ্রহ নেই, যেটা তার প্রজাদের জন্য মঙ্গলজনক। সে নিশ্চিত অরাপ একজন ব্যক্তিত্ববান বলিষ্ঠ পুরুষ, তার মেয়েকে আগলে রাখার ক্ষমতা রাখে। মিথ্যা দ্বারা গঠিত সম্পর্কে কোনো রহমত থাকে না। সেখানে আপনি তাকে নিজের আসল পরিচয় তো দূরের কথা, নিজের আসল নামটাও বলেননি। তার মন ভেঙেছেন আপনি। সে অন্ধের মতো বিশ্বাস করেছে আর আপনিও তাকে অন্ধকারেই রেখেছেন। সরফরাজ মৃদু স্বরে বলল। রসিফার মাথায় আরোর বুলিয়ে দেওয়া হাতটা থেমে গেল। সে বাবার দিকে তাকালো। সে জানতো আমি কোনো ধনী পরিবারের মেয়ে, তাতেই সে আমায় গ্রহণ করতে চাইতো না, অবহেলা করতো। সেখানে যদি জানতে মানে আমি একজন রাজকুমারী, নিশ্চিত আমাকে তার জীবন থেকে পুরোপুরি নিঃশেষ করে দিত। এটা সহ্য করার ক্ষমতা তখন হারিয়ে ফেলেছিলাম আমি। তাকে ছাড়া আমি এক মুহূর্তও ভাবতে পারি না আব্বুজান। আরও ছলছল চোখে বলল। তার মাঝে আমি আপনাকে দেখতে পাই আব্বুজান। পালিয়ে যাওয়ার সময় চিন্তায় ছটফট করছিলাম, তখন তার পায়ে মাথা রাখতেই সে অজান্তেই আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, যেমনটা আপনি আমায় দেন। এরপর থেকে এই অনুভূতি, অবুঝ অনুভূতিগুলোকে আর সামলাতে পারিনি। দিন যতই যায় ততই এগুলো আর গভীর হচ্ছিল। একটা সময় মনে হলো তার সাথে আমি কাউকে সহ্য করতে পারবো না নিজেকে ছাড়া। আমি তাকে ছাড়া আমার জীবনের একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। তখন এমন সিদ্ধান্ত নিই, তার কাছে তার আত্মসম্মান, তার বাবার সম্মান সবার আগে। সে যদি জানতো আমি একজন রাজকুমারী, সে কখনো আমায় বিয়ে করতো না আবুজান। আর আমি তাকে হারাতে চাইনি। এটা কি মহাপাপ হয়ে গেছে যে সে একটা বারও আমায় জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না? আরও আবারও বলল। সরফরাজ আর আলিয়া মুগ্ধ হয়ে শুনছে মেয়ের প্রেমে পড়ার বিবরণ। প্রতিটা বাবার জন্য এটা সৌভাগ্যের যে তার মেয়েটা তার জীবন সঙ্গীর মাঝে বাবাকে খুঁজে। তবে সরফরাজের ভয় হচ্ছে এই ক্ষমতার লোভ সবচেয়ে বড় আর জঘন্য লোভ। এতে তার মেয়েরই জীবন বিপর্যস্ত। সেখানে আবার এই এক সাধারণ অস্ত্রবিহীন দুর্বল পরিবারটা না শেষ হয়ে যায়। আলিয়া মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সদ্য বিবাহিত নারীদের মতো সৌন্দর্য যেন উপচে পড়ছে। প্রতিটা মেয়ের রূপ পুষ্পকলির মতো, যেটা স্বামীর ছোঁয়ায় ফুটন্ত পুষ্পের মতো ছড়িয়ে দেয় নিজেদের সৌন্দর্য। এদিকে রুসিফা বোনের কোলে মাথা রেখে শুয়ে আছে, একদম শক্ত হয়ে, যেন শ্বাসও নিচ্ছে ধীরে ধীরে, শব্দ না হয়। এটা যদি এখন তার নিরিবিলি কক্ষ হতো, সে নিশ্চিন্তে সনাতন ধর্মাবলম্বীদের মহাদেবের মতো একটা তাণ্ডব নৃত্য করত। যা সম্ভব হচ্ছে না। তাই আপাতত নিজের ভেতরকার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার প্রাণপণে চেষ্টা করছে, যেন কেউ বুঝে না ফেলে সে খুশিতে আত্মহারা। কারণ সে জানতে পারল তার বুবুজান নাকি বড় ডাক্তার সাহেবকে ভালোবাসে, বিয়ে করেছে। তার মানে সে রুসিফার দুলা ভাইজান, আর তার ছোট ভাই মানে মাস্টার মশাই তার বেয়াই। ইস, এত আনন্দ সে কই রাখবে? ঠিক আছে, এত চিন্তার কিছু নেই। আমি ডাক্তার আর তার পরিবারের সাথে কথা বলবো। আপনি অভিষেকের প্রস্তুতি নেন আর আমি আপনার এই ডাক্তারের খোঁজ লাগাই আমার আম্মিজানকে কেন কষ্ট দিচ্ছে। বলতে বলতে সরফরাজ বারান্দা ত্যাগ করলো। সকাল বাজে 6টা। অনেক কাজ। তার একদিনের মধ্যে অনুষ্ঠানের সব ব্যবস্থা করতে হচ্ছে। দেশ বিদেশ থেকে কত শত মানুষ আসবে। প্রিয়ম একটা ছেঁড়া পাতা হাতে সোফায় বসে আছে, দৃষ্টি তার স্থির। ছেঁড়া পাতায় দাঁড়ানো যুবকের দিকে। এই চিত্র দেখলে যে কেউ বলে দেবে এটা সেই কারণ। এমন সাহিত্যকদের মতো ঢিলেঢালা পোশাকের ধরন, তার ছাড়ি আর কারণ না। এটা রুসিফা আর তার চেলাপেলার আঁকা। সেই চিত্রটা সে ছিঁড়ে নিয়ে এসেছে। বাবু, তুই বিয়ে করবি না? আচমকা আম্মির এমন কথায় প্রিয়ম অতিষ্ঠ ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো।
পরপরই বাবার দিকে তাকালো, যে তার বিপরীতে সামনের সোফায় বসে ছোলার ডাল ভাজা খাচ্ছে আর মিটিমিটি হাসছে। প্রিয়মের বুঝতে বাকি নেই এই কাজ তার বাবার। ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঁচকে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। প্রিয়মের সাথে লাগার মজা সে দেখাবে, তার সময় আসুক। মনে মনে এই হিসাব কষে মায়ের দিকে তাকালো। আমি কি শুরু করলে? ভাইটা শেষ হতে না হতেই আবার আমাকে নিয়ে পড়লে কেন? করব না বিয়ে আমি। বড়টার জন্য নিজে দেখে শুনে একটা মেয়ে আনবো তা পারিনি, তোর জন্য আমি নিজে দেখে একটা সুন্দর মেয়ে আনবো, আর তোকে তাকেই বিয়ে করতে হবে, এ আমি বলে দিলাম। পিয়াসা খেপে গিয়ে বলল। প্রিয়মের মেজাজ খারাপ হয়ে গেল। করব না বিয়ে, তোমরা যা করার করো, আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি আমার। পিয়াসা মুখ বাঁকালো। উনি এখনো ছোট, বিয়ে দিলে 3 বাচ্চার বাপ থাকতো। মুখে বলল, তুই করবি, তোর বাপ করবে। আমি তোমাকে নিয়ে সুখে আছি পিয়া। আফজাল সাহেব মুচকি হেসে বলল, কথাটা পায়ের উপর পা তুলে বসে। সে আজ খুব খুশি, তার বড় ছেলে কাল আসবে বউ নিয়ে, তাই তো তার মনটা এত উড়ো উড়ো। ব্যাস হয়ে গেল, প্রিয়ম আর পিয়াসার ঝগড়া মিটে গেছে, তাদের দুজনের সন্ধি হয়ে গেছে। এখন তারা বন্ধু, কারণ দুজনের মতবাদ এখন এক। প্রিয়ম আর পিয়াসা চোখ বড় বড় করে মুখ হা করে তাকিয়ে আছে একে অপরের দিকে। দেখলে আমি, দেখলে আব্বু, এর জন্যই এতদিন মিটিমিটি হাসত। মনে মনে তার এই চলে, পরে বলবে কি জানো? প্রিয়া, তুমি যখন একবার বলেছ তখন তোমার ইচ্ছা, কিভাবে আমি অপূর্ণ রাখি? বিয়েটা করেই ফেলি। মনে তার রং লেগেছে বুড়ো বয়সে। দেখো দেখো, সময় থাকতে নিজের সংসার বাঁচাও। ফাজিল প্রিয়ম মাকে আরো বাজিয়ে দিয়ে কেটে পড়ল। বাবার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে কুটিল হাসি দিতে দিতে ঘরে চলে গেল। এখন শুধু কানে তুলো গুজে একটা ঘুম দিবে, শান্তির ঘুম। আজকের মতো বাবাকে শায়েস্তা করা শেষ। এদিকে প্রিয়াসার ঘর ভাঙার আহাজারিতে আফজাল আর টিকতে পারল না, শেষমেশ ঘর থেকে বের হয়ে গেল। সে তো ইয়ার্কি করে বলেছিল, তাই বলে এই বুড়ো বয়সে তাকে পরকীয়া তকমা লাগাবে? অসহ্য। এই মা ছেলের ধারের কাছেও আর সে ঘেঁষবে না। তার বড় ছেলে আসছে। ভোর 5টা বাজে, কুয়াশায় আচ্ছন্ন চারিধার, এক হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। প্রিয়ম স্টেশনে বেঞ্চিতে গুটিয়ে বসে আছে, হাতে তার 1 কাপ চা, কিছুক্ষণ পর পর চুমুক দিচ্ছে। আর তার পাশে আরো 4টি খালি হওয়া মাটির কাপ পড়ে আছে। নামাজ পড়ে এখানে চলে এসেছে। তার ভাই ঠিক নেই, সে জানে কিছু হয়েছে। অদূরে ট্রেনে টিমটিমের লাল আলো দেখা মিলছে, ট্রেন এসে পড়েছে। অরাব ট্রেন থেকে নেমে সোজা চায়ের দোকানে চলে গেল। 1 কাপ চা কিনে নিয়ে এসে প্রিয়মের পাশে বসে। তার কাছে কোনো লাকিস নেই, শুধু প্রিয়ম যা যা আনতে বলেছিল তাই, আর সারফারাজের ইঞ্জেকশনটা। সে একটা জিনিস বুঝে গেছে, তার জীবনটার স্বাভাবিক নেই। তাই যে থাকার সে হাসি খুশিভাবে থাকবে, যে না থাকার তাকে কখনোই বেঁধে রাখা যায় না। তাই বলে সে তার দায়িত্ব কর্তব্য ভুলে যাবে না। তার দ্বারা কত মানুষের জীবন বাঁচে, তাকে সুস্থ থাকতে হবে। সে তার প্রাণনাশকারী চোখে তার জন্য ভালোবাসা দেখেছে, তার বিরহের আশঙ্কায় দিনরাত কাঁদতে দেখেছে। তাই তার ভালোবাসা নিয়ে তার কোনো সংখ্যা নেই। আজ শুধু আফসোস সে তার যোগ্য নয়, তবুও সে মিথ্যে বলে তাকে কেন চড়ালো। প্রিয় অবাক হয়ে গেল ভাইয়ের চেহারার হাল দেখে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, কিছুটা পরনে কালো প্যান্ট, কালো শার্ট, তার উপরে একটা বাদামি রঙের সোয়েটার, গলায় মাফলার পেঁচানো, সঙ্গে তার ভাবিজান নেই। এতে সে একদম নিশ্চিত হয়ে গেল এদের মধ্যে কিছু হয়েছে। প্রিয় মুখ খুলতে যাবে, তার আগে অরাবের ভাঙা গলায় আওয়াজ শোনা গেল। প্রিয়ম, তোর কাছে কখনো কিছু আবদার করিনি, আচ্ছা একটা জিনিস আবদার করব, রাখবি? তুই তো তোর ভাইকে চিনিস, সে কখনো এমন কাজ করে না যাতে আব্বু আম্মি কষ্ট পাক। আজ পর্যন্ত হয়তো কোনো কাজ করেনি, তবে আজ আমি একটু সাহায্য চাই। দয়া করে আমাকে কোনো বিষয়ে কদিন প্রশ্ন করবি না, আমার একটু সময় চাই। সব কিছুর একটা নির্দিষ্ট একটা সময় আছে, ঠিক সময় মতো সামনে চলে আসবে। ততদিন পর্যন্ত আমি একটু শান্তি চাই। প্রিয়মের বুঝে আসে না কি এমন হয়েছে তাদের মধ্যে। কত খুশিই তো ছিল, তবে হঠাৎ এমন সব এলোমেলো কিভাবে হয়ে গেল? তারপরও সে কিছু জিজ্ঞেস করলো না। ভাই বলতে চায় না তো
সে শুনতেও চায় না। ভাইয়ের ইচ্ছে হলে সে অবশ্যই জানাবে। সে চুপচাপ চায় চুমুক দিল। এভাবেই নীরবে কেটে গেল তাদের চায়ের আড্ডা। প্রিয়ম, একটু জড়িয়ে ধরবি? অরাবে শীতল কণ্ঠ। প্রিয়ম এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। তার ভাইয়ের তাকের প্রয়োজন, দুনিয়া ভেসে যাক, তার দুই ভাই সব সময় ঠিক থাকুক। সহসা কেঁদে উঠল অরাব। আমি ভালো নাই প্রিয়ম, মোটেও ভালো নাই। সে আমাকে একা ফেলে চলে গেছে, কিন্তু তার সব অভ্যাসগুলো আমার মধ্যে দিয়ে গেছে। এখন আমি আর কান্না আটকে রাখতে পারি না। কথায় কথায় কান্না চলে আসে, বুকটা ভারী হয়ে আসে। আগে তো কখনো এমন কান্না আসতো না। সে আমাকে গভীরভাবে আঘাত কেন দিল, ভেতরটা গুড়িয়ে কেন দিল? সে জানতো আমি ঘরে এসে তাকে না দেখতে পেলে আমার বুকের ভেতরটা নিঃস্ব হয়ে যাবে। তারপরও সে আমাকে ফেলে চলে গেল কেন? অরাব প্রিয়মকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। প্রিয়ম বাকহারা হয়ে গেল। ছেড়ে গেছে মানে কি? তার ভাইকে তার সেই মিষ্টি চোটে পটে ভাবিটা ছেড়ে চলে গেছে? এটাও সম্ভব? যেই ছেলেটা নিজের ভালোবাসা দিয়ে ঘরটাকে আনন্দে ভরে রাখে, সে নিশ্চয়ই তার জীবন সঙ্গীকে মাথায় তুলে রাখতো। এত ভালোবাসাও ঠুনকো পড়ে গেল। তারা ভালোবাসার যে সংজ্ঞা জানতো, তা তো দেখছে সব মিথ্যে তাদের দুজনের জন্য। তারা দুজন তো শুধু ভালোবেসে কষ্টই পেল। প্রিয়ম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কি বলছো ভাই, ছেড়ে যাবে মানে কি? ঝগড়া করেছো দুজনে? কোনো সমস্যা নেই, আমরা সকলে গিয়ে ভাবিজানকে মানিয়ে নিয়ে আসব। এত চিন্তা করো না তো। প্রিয়ম শান্ত স্বরে ভাইয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বলল। হুম, এত ভাবার কিছু নাই। যে আসার সে আসবেই, আর তাকে আসতেই হবে। আমি আব্বু অপেক্ষা করছে, আমরা আগাই চল। শীত করছে প্রচুর। বলতে বলতেই অরাব নিজের বা হাতের চোখ মুছতে মুছতে হাঁটা ধরল। পুরো স্টেশন জমকালোভাবে সাজানো। রাজকুমারী এরিজোনার অভিষেকের অনুষ্ঠান যে কত শত মানুষ আসবে তাই। কি অদ্ভুত! তার খুশি কেড়ে নিয়ে পুরো মধুপুর নতুন সাজে সেজে উঠেছে এক নতুন আগমনের জন্য। সব স্বার্থপর, সব স্বার্থপর। নিজেরা ভালো থাকার জন্য সবাই তাকে ব্যবহার করেছে। শুধু নিজের ভালো থাকাটাই দেখেছে রাজকুমারী এরিজোনা। তাই তো তাকে নিজের মোহে আটকে ফেলেছে। প্রিয়ম ভাইয়ের দিকে তাকিয়ে আবার নিজের হাতের দিকে তাকালো। তার ভাই এত কষ্টের মাঝে ছিল, জানলে সে কখনোই এগুলো আনতে বলতো না। এতগুলো নিছক তার বাহানা। তার ভাই শহর থেকে আসার সময় কিছু না আনলে তার ভালো লাগে না, তাই এটা ওটা আনতে বলে। দীর্ঘশ্বাস ছেড়ে সেও পা মেলালো ভাইয়ের সাথে। আফজাল ছেলের আগমনে যতটা উৎফুল্ল ছিল, ছেলেকে দেখার পর ঠিক ততটাই বিষণ্ণ হয়ে গেল। ছেলেটার মন খারাপ কেন? চেহারা, শরীরের এই কি অবস্থা? সে দু চোখ ভরে ছেলেকে দেখছে, যে এখন মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। প্রিয়াশা ছেলের সাথে রাগ দেখানোর জন্য উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে, আর অরাব তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কেউ একটা কথাও বলেনি এখনো পর্যন্ত। আমি তোমার আওরাব তো কখনো তোমার কথার অবাধ্য হয়নি, তোমাকে না জানিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এত বড় সিদ্ধান্তটা আমাকে তোমাদের ছাড়া নিতে হয়েছে, এর জন্য আমি দুঃখিত। তাকে আমি ভালোবেসেছিলাম, সেও বাসত, কিন্তু আমার আগে হয়তো সে তার দায়িত্বের হয়ে গিয়েছিল। আমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা কখনো ভাবতে পারিনি, হয়তো ভবিষ্যতে পারবো না। তুমি কি আমার করা কাজে বেশি কষ্ট পেয়েছিলে, যার জন্য তোমার ছেলেকে সে নিঃস্ব করে চলে গেল? সে আমার হওয়ার আগেই তার দায়িত্বের হয়ে গিয়েছিল। এটা আমি জানলে কখনো নিজের অনুভূতিগুলো আশকারা দিতাম না। তাই আমি ভুক্তভোগী। তোমার অরাবকে এবারের মতো ক্ষমা করা যায় না। আমি অরাব নীরবতা ভেঙে বলে উঠল। পিয়াসা চোখ ভরে উঠল। তার ছেলেটার কি হলো? সে কি এতই খারাপ মা যে ছেলেকে অভিশাপ দিবে? তার ছেলেরা তাকে এমন ভাবে? অরাবকে ছাড়িয়ে উঠে বসলো। আফজাল সাহেবের দিকে তাকিয়ে বলল। আমি কি এতই খারাপ মা যে আমার ছেলে ভালোবাসে বিয়ে করেছে দেখে তাকে অভিশাপ দেব? পিয়াসা ধরে আসা গলায় বলল। আফজাল এক হাতে আগলে নিল স্ত্রীকে। এমন কোনো কথা না পিয়া, সে অনুতপ্ত যে সে তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে।
এখন আমাদের উচিত আমাদের ছেলের ভালো থাকা নিশ্চিন্ত করা। হ্যাঁ হ্যাঁ, তো আমি কি বলেছি নাকি যে আমি মানবো না? মানবো, শুধু একটু খিটখিটে শাশুড়ি হব, তা কিন্তু তাকে মানিয়ে নিতে হবে। পিয়াসা মুখ বাঁকিয়ে বলল, আম্মি, আমরা যদি খিটখিটে মানিয়ে নিতে পারি, আব্বু যদি খিটখিটে বউ মানিয়ে নিতে পারে, তাহলে ভাবিজান খিটখিটে শাশুড়িও মানিয়ে নিতে পারবে। প্রিয়ম দাঁত কেলিয়ে বলল। সে টেবিলের উপরে পা ঝুলিয়ে বসে পা নাড়াচ্ছে। পিয়াসা কটমট করে তাকালো ছেলের দিকে। সে খিটখিটে মা। আফজাল অরাবের দিকে তাকালো, যে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে, কোমর সমান তার লেপের নিচে। তাকে কেন আনোনি? এ বিষয়ে আমি দয়া করে আর কোনো কথা চাই না আম্মু। আব্বু আমাকে একটু সুযোগ দাও। অরাব বলল। নিমিষে সবার মুখে অন্ধকার নেমে এলো। তাদের বাড়ির বউ সম্পর্কে তার কিছুই জানবে না। আর সে আসলো না কেন? পিয়াসা এমন গা ছাড়া ভাব কখনোই সহ্য করবে না। হ্যাঁ, কিছু বলতে যাবে, তার আগে আফজাল তাকে আটকে দিল। ছেলেদের উপরে তাদের সবসময় বিশ্বাস ছিল, সে যা করে তার পিছে নিশ্চয়ই কোনো কারণ আছে। ছেলেরা যদি বাবা মায়ের কাছে একটু শান্তি সহায়তা পায়, তবে তারা কার কাছে যাবে? বেশ খানিকটা সময় পরে পিয়াসা সহ সবাই চমকে উঠল অরাবের কথায়। দুদিন ধরে ভাত খাইনি আমি, একটু ভাত খাইয়ে দেবে? অরাবের এক দৃষ্টি বাহিরের দিকে তাকিয়ে বলল। সদ্য সূর্যোদয়ের তীর্যক রোশনি তার নাক মুখ ছুঁয়ে যাচ্ছে, আর মনে করিয়ে দিচ্ছে তাদের কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। কনকনে শীতে যখন দুজনে গোসল করে ভোরের রোদের জন্য বাহিরের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করত, কত অনাকাঙ্ক্ষিত সুন্দর মুহূর্ত ছিল সেগুলো। পিয়াসা ছলছল চোখে অরাবকে দেখছে। তার ছেলেটা দুদিন ধরে ভাত খায়নি, আর সে কিনা এত অযৌক্তিকর রাগ দেখিয়েছে। তোকে দেখে নেব আমি। বলে পিয়াসা রান্নাঘরে দৌড়ালো ছেলেকে ভাত খাইয়ে দিবে। গতকাল রাতে ছেলের পছন্দের রান্না করে রেখেছিল। সন্তানের উপর মা কোনোদিন রাগ করে থাকতে পারে নাকি? তাই তো ছেলের পছন্দের সব খাবার রান্না করে রেখেছিল। প্রিয়ম অবাক হয়ে গেল। আমি কি করেছি? তুমি তো রাগ করেছিলে, তাই বলেছি ভাই আসলে রাগ দেখাবে। তখন তো খুব খুশি হয়েছিলে, এখন অমনি ভাইয়ের সামনে পাল্টি নিয়ে নিলে। চেঁচিয়ে বলল সে। আফজালের মুখশ্রীতে চিন্তারা ছেয়ে গেল। মনে পড়ে সেদিনের কথা। তার ছেলেটা কি খুশি ছিল যেদিন তাকে জানিয়েছিল বিয়ের কথা। হঠাৎ কি এমন হলো? তবে সে সময় দিবে ছেলেকে, সব খুলে বলার, নিজেকে গুছিয়ে নেওয়ার। পিয়াসা ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ছে। ভাত খেয়ে মায়ের কোলে শুয়ে পড়েছে, আর সে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে তার ছেলেটা একজন সুপুরুষ। দেখতে শুনতেও মাশাল্লাহ, কোনো বাজে অভ্যাস নেই। সারাদিন শুধু পরিবার আর কাজ নিয়েই তার জীবন। তবে হঠাৎ তার ছেলেটা এমন ভেঙে কেন পড়েছে? আর তার বই বা কোথায়? রাজকুমারী এরিজোনা অভিষেকের অনুষ্ঠান ধুমধাম করে পালন করা হয়। খুব অল্প সময়ে আয়োজনে সরফরাজ তার সকল দায়িত্ব এরিজোনার উপর দেয়। তার দৃঢ় বিশ্বাস, তার মেয়ে তার দেওয়া কথা সম্মান রাখবে। রাজপরিবারের সকলে ভোজনের জন্য বসেছে। কি এলাহি কাণ্ড! দৈত্যকার টেবিলে পরিবারের সকলে, মান্যগণ্য অতিথিরা রয়েছে। সাদ্দাম আর শাহেদও আছে। তারা তাদের নিজেদের মধ্যকার হিসাব কষতে ব্যস্ত। চোখে তাদের হিংসার আগুন। আর অনিরূপ, তার দেখা মেলেনি অনুষ্ঠানে, কিন্তু খাবারের টেবিলে তার দেখা মিলল। আরও চুপচাপ খাচ্ছিল। অনিরূপকে দেখে তার মুখের হাসি ফুটে উঠল। আরে বড় ভাইজান যে এতক্ষণ কোথায় ছিলেন? নিজের আদরের ছোট বোনকে অভ্যর্থনা জানালেন না যে? অনিরূপ তীক্ষ্ণ দৃষ্টিতে আরুকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, পরপরই কুটিল হেসে দিয়েই বলল, কেন নয়, কেন নয়, আমি সবসময় আপনাদের সেবায় তৎপর ছিলাম। এতক্ষণও তাই করছিলাম। আপনারা খাওয়ার শুরু করুন তাড়াতাড়ি। সরফরাজের মুখ বিরক্তিতে কুঁচকে গেল। অনিরূপের মুখ্য নিঃসৃত সব কথা এখন তার ভালো লাগে না। সে নারীদের সম্মান করতেই জানে না। গতকালকের কথা এখনো তার কানে বাজছে। তার পুরো বিশ্বাস আছে তার মেয়ে কখনোই কোনো অবৈধ সম্পর্কে থাকতে পারে না। কত বড় ভুল করতে যাচ্ছিল সে। নিজের হাতে মেয়ের জীবনটা শেষ করে দিতে যাচ্ছিল। দীর্ঘশ্বাস ফেলে খেতে শুরু করলো।
অনিরূপ সরফরাজের খাওয়া দেখে বাঁকা হাসলো। খেতে খেতে আরুর দিকে চোখ রাখলো, কিন্তু তার ভ্রু কুঁচকে গেল। আরু তার দিকে তাকিয়েই হাসছে, কিন্তু কেন? আরু মৃদু হেসে খাবারে চোখ রাখলো। আপনার দিন শেষ হবার পালা এবার ভাইজান, সব কিছু সুদ সহমেত ফেরত নেব। সারাদিনের সব আচার অনুষ্ঠান শেষ করে কক্ষে গিয়ে টেলিফোনটা নিয়ে বসে পড়ল আরু। কিন্তু এবারও একই ফলাফল, অপর প্রান্তের কোনো সাড়া নেই। আপনি কেমন আছেন অরাব? আরুকে মনে পড়ে না আপনার? অনেক বেশি অভিমান হয়েছে আপনার, তাই না? একবার একটু দেখা করুন, কথা বলুন না। যা শাস্তি দেবেন আপনার আরও সব সহ্য করে নেবে। তবুও এতটা দূরত্ব সৃষ্টি করবেন না। মানুষ তো খুনিকেও একটা সুযোগ দেয়। আপনি তো একবার জিজ্ঞেসও করলেন না। আরও কেন আমার সাথে এমনটা করলে? এতটা কঠোর হবেন না। আপনার থেকে দূরত্ব আমার সবচেয়ে বড় শাস্তি। অনেক হয়েছে, একবার রাগ ঝাড়ুন আমার উপর। আরও টেলিফোন কানে ধরে বিড়বিড় করতে লাগলো। অরাব হাঁটু গেড়ে গাজর টমেটো বেছে বেছে কিনছে। তার পাশে তার বাবা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। দুঃখ কষ্ট সব যেন ফিকে পড়ে পরিবারের সঙ্গ পেলে। অরাব অনেক চেষ্টা করছে নিজেকে মানিয়ে আরুর সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি। এই অক্ষমতার জন্য রাতে বালিশে মুখ গুজে কেঁদেছে ও। যখনই টেলিফোন ধরতে যায় মনে হয় সে আরুর যোগ্য না। কোথায় মধুপুরের রানী আর কোথায় এক মধ্যবিত্ত ডাক্তার। প্রিয়ম হেলে দুলে হেঁটে ভাইয়ের পাশে দাঁড়ালো। তার হাতে সিঙ্গারার ঠোঙা হাঁটছে আর খাচ্ছে। আজ শুক্রবার সকাল সকাল বাপ ভাই তাকে কান ধরে নিয়ে এসেছে বাজারে। ঘরে বিনামূল্যে কুলি থাকলে কেউ রিক্সা কেন নেবে? কিছুটা এমন ব্যাপার। এই বেয়াদব ছেলে, রাস্তায় হাঁটছো আর খাচ্ছ কেন? শিক্ষা দীক্ষা সব ভুলে গেছো নাকি? আফজাল সাহেব ধমকে বলে উঠলেন। প্রিয়ম চোখ ছোট ছোট করে তাকালো বাবার দিকে, তারপরে ধপ করে সবজিওয়ালার পাশে রাখা পিঁড়িতে বসে পড়ল আর তার সিঙ্গারাগুলো ওখানে বসেই শেষ করলো। অরাব কেনাকাটা করে ভাইয়ের দিকে তাকালো, যে তার সোয়েটারে ফিতা ধরে টেনে টুনে তাকে ইশারা ইঙ্গিতে কিছু বোঝাচ্ছে। এটা ঘর থেকে তাকে পড়াতে পড়াতে এসেছে। তার ঘোর আপত্তি, হোটেলের খাবার বাজে তেল দিয়ে রান্না করা হয়, অস্বাস্থ্যকর। দীর্ঘশ্বাস ছেড়ে বাবার দিকে তাকালো। আব্বু, ওই পাশের একটা দোকানে অনেক ভালো গরুর মগজ আর ঘি দিয়ে পরোটা বানানো হয়, চলো না আজকে একটু খাই। অরব মৃদু কণ্ঠে বলল। আফজাল ছোট ছেলের দিকে একবার তাকালো, যে তার দিকে হাবলার মতো উৎসুক হয়ে তাকিয়ে আছে। এইসব যে ওই বাদর ছেলের কাজ তা সেই ভালো করেই জানে। তার বড় ছেলে এমন তৈলাক্ত খাবার পছন্দ না, তবুও বড় ছেলে বলেছে দেখে রাজি হয়ে গেল। ছেলেটা যদি একটু মন ভালো হয়। প্রিয়ম উৎসাহিত হয়ে মুখে দিল খাবার। সে আগেও খেয়েছে, প্রচুর মজা, তাই তো বাবা ভাইকেও নিয়ে আসলো। অরব কিছুটা খেয়ে দেখলো সত্যি খুব মজা। সেও পেট ভরে খেতে শুরু করলো। প্রিয়ম খাবার মাঝে তার বাবার দিকে তাকিয়ে তার কপাল কুঁচকে গেল। তার বাবা গ্রাসে খাবার গিলছে। কে যেন অস্বাস্থ্যকর খাবার খাবে না বলে আমার ওপর চেঁচামেচি করেছে ভাই। এখন দেখি তার 4টা পরোটা শেষ আর আমার 2টো চলছে, দেখেছো? প্রিয়ম রসিয়ে রসিয়ে বলল। আফজালের কোনো হেলদোল নেই, খাবারটা প্রচুর সুস্বাদু, তাই তার বউটা এমন সুন্দর করে রান্না করতে পারে না। অরব দুজনের কাণ্ড দেখে হেসে উঠল। প্রিয়ম আনন্দিত হয়ে গেল। আসার পর থেকে এই প্রথম তার ভাই একটু হাসলো। প্রিয়মের খাবার আগে শেষ হয়ে যাওয়ায় সে মায়ের জন্য নারিকেল তেল আনতে চলে গেল। অরাপ আর তার বাবা তখনও খাচ্ছে। হঠাৎ করে হোটেলের সকল লোকেরা বের হয়ে গেল। মুহূর্তেই হোটেলটা খালি হয়ে গেল। অরাপ আফজালের ভ্রু কুঁচকে গেল এমন দৃশ্যে। অরাপ দরজার দিকে তাকালো, তাকাতেই যেন কারোর ছলছল চোখে আটকে গেল। গায়ে ভর ছেড়ে নির্বিকারভাবে চেয়ারে বসে পড়ল। আগে যাকে দেখতেই খুশিতে মনটা পুলকিত হয়ে উঠত, হাসপাতাল থেকে এসে যাকে জাপটে ধরে ঘাড়ে মুখ কুঁজে দিত, টেনে নিত দুনিয়ার সবচেয়ে মাদকতা ভরপুর সুবাস, আজ তাকে দেখলে তার সংকোচ হয়। নিজের অবস্থানটা যেন বড় বড় করে দেখতে পায়। তার মাঝে যেন বলছে তার কোনো যোগ্যতা নেই এই নারীকে ছোঁয়ার। সাথে আরুর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। দামি একটা শাড়ি পরা, গলায় একটা মুক্তার পাথরের নেকলেস, হাতে শোভা পাচ্ছে কয়েক ধরনের বালা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
এই এত দামি দামি অলংকারের মাঝে তার দেওয়া সেই ছোট্ট ছোট্ট গহনাগুলো রয়েছে, যেগুলো স্পষ্ট বর্ণনা করছে তার অবস্থান কত ক্ষুদ্র। আফজাল ব্যস্ত হয়ে বলতে শুরু করলো। আদব রাজকুমারী, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এখানে আসবেন। আমরা বরং বেরিয়ে যাচ্ছি। আপনি বসুন, আমরা দুঃখিত। না না চাচা, আপনি বসুন, কোনো দরকার নেই ওঠার। আরও ব্যস্ত কণ্ঠে বলল। পর মুহূর্তে সে কি বলবে ভেবে পেল না। অরাবে তো কোনো প্রতিক্রিয়া দেখছে না, এমনকি তার দিকে একবার তাকাচ্ছেও না। সে তো আর শ্বশুরের কাছে নিজে যেচে বলতে পারে না যে সে অরাবের স্ত্রী। অরাব পরিচয় করিয়েও দিচ্ছে না দেখে সে আবারও মুখ খুলল। একটু বসি আপনাদের সাথে। আফজাল অবাক হলো, রানী এরিজনা নাকি তাদের সাথে বসার জন্য অনুমতি চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসুন। আমি আপনার মেয়ের মতো চাচা, আপনি বলার দরকার নেই। আফজাল ভীষণ খুশি হলো তাদের রানীর এমন অমায়িক ব্যবহার দেখে। কোনো অহংকার নেই, যদিও সে ছোট রাজকুমারীর সাথে পরিচিত, তাদের বাসায় বেশ কয়েকবার এসেছে, সেও এমন অমায়িক। আরও হাত কসলাতে কসলাতে অরাবের দিকে তাকালো, যে নির্বিকার খাচ্ছে। কি বলবে এসে? সে তো বসেছে শ্বশুরের সাথে, কিভাবে কথা বলবে তাও ভেবে পাচ্ছে না। কেন যে বাবাকে ছাড়া আসলো? পিছে ফিরে একবার বাবার যানবাহনের দিকে তাকালো। সৈন্যদের কারণে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। অসহায়ের মতো বসে রইল কিছুক্ষণ, কি করবে ভেবে পেল না। অরাব, কেমন আছেন? আরুর আলতো কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি ভালো আছি মহামান্বিতা। এই হতদরিদ্র প্রজাদের রানী নিজে এসে হালচাল জিজ্ঞেস করছে, ভালো না থেকে উপায় নাই। অরাব খাবার রেখে মৃদু হেসে বলল। আরুর ভেতরটা চলকে উঠল। তার অরাবের এমন অপরিচিতর মতো কেন ব্যবহার করছে? রাগ দেখাক, বকুক, তাও এমন অচেনার মতো ব্যবহার যেন না করে। ঠোঁট চেপে আটকে রাখা কান্না এবার উপচে পড়ল, শব্দ করে কেঁদে উঠল। আমি ভুল করেছি, বকুন আমায়, মারুন, যা ইচ্ছে করুন, তবু এমন অচেনার মতো আচরণ করবেন না অরাব। আশেপাশে ভুলে আরু বলল। আফজাল এখনো গোল গোল চোখ করে দেখছে তার ছেলে আর তাদের রাজকুমারী এরিজোনাকে। তাদের কথা বলার ধরন বুঝে উঠতে পারছে না কিছুই। মধুপুরের রানীকে আমি প্রহার করব, এই সাহস আমার আছে নাকি? তার আগে আমার গর্দান নিয়ে নিক মহারাজ সরফরাজ। ওরা বিদ্রুপ হেসে বলল। আমি আপনার স্ত্রী অরাব, আপনার আর আমার মাঝে শুধু এই সম্পর্কটাই বিদ্যমান থাকবে, এর মধ্যে আর কোনো তৃতীয় ব্যক্তি কখনো আঙুল তুলবে না। আপনি যদি আমাকে না বোঝেন তো কে বুঝবে বলুন? অরাব মানেই তো আরোর জীবন সুন্দর সহজ, তবে কেন এত জটিল করে তুলছেন আপনি সবটা? আরও অরাবের হাতটা আঁকড়ে ধরে বলল। আফজাল বিস্ফোরিত চোখে ছেলের দিকে তাকালো। তার কানে মনে হয় এখনো কথাটা বাজছে। রাজকুমারী এরিজোনা তার ছেলের স্ত্রী। স্ত্রী? স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বোঝেন আপনি? এটা দুনিয়ার সবচেয়ে পবিত্র গভীর একটা সম্পর্ক, যেটাকে আত্মার মিলন বলা চলে, যেখানে নেই কোনো মিথ্যা, কপটতা, লুকোচুরি, হিংস্রতা, ছলনা। আর আপনি কি করলেন? এই পবিত্র বন্ধনটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে রাখলেন। তবে আপনারা সব পারেন, রাজ পরিবারের লোক আপনারা, সরফরাজ কন্যা, সে যে কারোর বিশ্বাস ভালোবাসা নিয়ে খেলা করতেই পারে। আমার তো এখন সন্দেহ হচ্ছে, আদৌ কি আমরা কোনো হালাল সম্পর্কে ছিলাম? অরাব, আফজাল সাহেব ধমকে উঠল ছেলেকে। তোমার কথা বলার ধরন দেখে আমি অবাক হচ্ছি। আফজাল অবাক কণ্ঠে বলল। দুঃখিত আব্বু, আমি এখানে প্রয়োজনীয় কিছুই দেখছি না। আমি বের হই, তুমি আসো। বলেই অরাব হোটেল থেকে বের হয়ে যেতে লাগলো। তখনই আরও অরাবের হাতটা আঁকড়ে ধরলো। আমি রেজিস্ট্রি কাগজে আমার আসল নামটাই লিখেছিলাম। আপনি শুধু প্রথম পৃষ্ঠা দেখেছিলেন, যেটা নকল কাগজ ছিল, তার নিচের সবগুলো কাগজ আসল ছিল। আমরা স্বামী স্ত্রী অরাব, এতটা নীচ ভাববেন না আমায়। আমি আমার ভালোবাসাকে সম্মান করি। আরও ঠোঁট কামড়ে ধরে বলল। হাত পা তার কাঁপছে। অরাব কোনোদিন এমন কথা বলবে সে জানতো। যাক, অন্তত পাপ থেকে এই দরিদ্র ডাক্তারটাকে বাঁচালেন মহামান্বিতা। বলে অরাব হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে হাতটা ছাড়াতে পারছে না। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ের এক হাতের থেকে আরেক হাত ছাড়াতে পারছে না। ঠিক কতটা শক্ত হলে এমনটা হয়? অরাব ছাড়াতে ব্যর্থ হয়ে হাসলো। এক হাতে
আরুর থুতনি চেপে ধরে বলল, আমার আরও অতি নমনীয় এক সত্তা ছিল, যে তার অরবের কাছে এক পেজা তুলোর মতো। আমার আরও আপনি নন, এটা তার সাক্ষাৎ প্রমাণ। আমার আরুর তো কোনো অস্তিত্বই নেই, সব আমার কল্পনা ছিল। আমি আরুর যোগ্য, কিন্তু আপনার অযোগ্য। আমি শুধুই আমার আরুর, সরফরাজ কন্যার নই। বলে হাতটা ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে কটকট করে বেরিয়ে গেল।